নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে, সবাইকে, সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলে শুভ হোক, মঙ্গল হোক, ভালো হোক, কল্যাণ হোক, এই পৃথিবীটা শান্ত হোক, পৃথিবীটা শান্ত হোক, শান্ত হোক, আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবন শান্ত হোক, সুস্থির হোক। আজকে বিপ্লবী নায়ক দীনেশচন্দ্র মজুমদারের ফাঁসির দিন। 9ই জুন 1934 খ্রিস্টাব্দে তার ফাঁসি হয়। এই একজন কি বলবো, অগ্নিযুগের অগ্নির সন্তান বলা যেতে পারে। বসিরহাটে জন্ম, তারপরে বড় হয়ে লাঠি খেলা, ছুরি খেলা, নানান ধরনের এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত বিপ্লবী দলে যোগ দিলেন। টেকার্ডকে হত্যা করবার চেষ্টা করেছিলেন, পারেননি, ধরা পড়লেন, যাবজ্জীবন জেল হলো। মেদিনীপুরে জেল থেকে পালালেন, পালিয়ে তারপরে স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ওয়াটসন তাকে হত্যা করবার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত পুলিশ কমিশনার, চন্দননগরের পুলিশ কমিশনার কুইন তাকে হত্যা করলেন। তার ফলে গ্রেপ্তার হলেন এবং শেষ পর্যন্ত তার ফাঁসি হলো। খুব সংক্ষেপে এই দীনেশচন্দ্র মজুমদারের কাহিনীর রেখালেখ্যই বলতে পারেন। এবং এর ভেতর দিয়ে বোঝা যায় যে ভেতরটা টকবক টকবক করে ফুটছে, যে যারা আমাদের দেশটাকে দখল করে রেখেছে তাদের যে করে হোক সরাতে হবে, এইরকম একটা মনোভাব। এইসব পুণ্যবান মানুষের সন্তান আমরা, এটা ভাবতে খুব গর্ব হয়, খুব লজ্জাও হয়, তাই না? যাই হোক, এবার বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজি 9ই জুন 2025, আজ সোমবার, ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:18। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 9টার সময় বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। দিনের বেলা 3:39 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের জন্য চিঠির বিষয় তো আপনারা জানেন, গঙ্গা। গঙ্গা নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, পুরাণের কথা নয়, গঙ্গা, গঙ্গা সংক্রান্ত যা কিছু তাই নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মঙ্গলবার সন্ধে 6টার ভেতরে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তো এইবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তনে পুত্র নিয়ে কথা বলছিলাম। পুত্র, অনেক রকম পুত্রের কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে। তার মধ্যে যে স্বয়ংজাত যে পুত্র, তার বাইরে আর এক পুত্রের কথা বলা হয়েছে, তার নাম প্রণীত পুত্র। সেই প্রণীত পুত্রের কথা বলেছি। আরো নানান ধরনের পুত্র শাস্ত্র স্বীকৃত, কিন্তু সেই পুত্রদের কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 2য় পর্ব শুনছেন আপনারা। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায় থেকে। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন খুব ঠান্ডার জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এই যে কলকাতায় প্রচন্ড গরম পড়েছে, না বজ্রবিদ্যুৎ এবং ঝঞ্ঝা সহ বৃষ্টি টিষ্টি হচ্ছে, কিন্তু গরমটাও থাকছে। এইরকম একটা অবস্থা থেকে আমরা চলে গেছি উত্তরে, কালিম্পং। হ্যাঁ, তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন, পুত্রের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুত্রের কথা, পুরাণ চিরন্তনে পুত্রের কথা নিয়ে ফিরে এলাম।
আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। হোক জীবনের সুর বদল। তো এই যে প্রণীত পুত্র তার কথা বলা হলো, আর এক পুত্রের কথা বলা হচ্ছে, পরিকৃত। পরিকৃত পুত্র মানে কোন পুরুষ যখন অর্থধনের প্রলোভন দেখিয়ে আপন বিবাহিতা পত্নীর গর্ভে সেই পুরুষের মাধ্যমে পুত্র লাভ করে, সেই পুত্রের সংজ্ঞা হলো পরিকৃত পুত্র। মানে বাংলা কথায়, আমি তোমাকে টাকা পয়সা দিচ্ছি, তুমি আমার স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করো। তিনি এলেন, টাকা পয়সা নিলেন, নিয়ে সন্তান উৎপাদন করে চলে গেলেন। মানে সোজা কথায় তিনি তার সন্তান উৎপাদন করবার যে ক্ষমতা, সেই ক্ষমতা বিক্রি করলেন। কৃত, পরিকৃষ্ট রূপে কৃত। পরিকৃষ্ট মানে আপনারা জানেন যে একদম ঠিক ঠিক, খুব ভালোভাবে কেনা হয়েছে যে পুত্রকে, সেই পুত্র হচ্ছে পরিকৃত পুত্র। তাহলে এই যে টাকাটা দেওয়া হচ্ছে, এই টাকাটা হচ্ছে রেত মূল্য। পরিকৃত রেত মূল্য দানেন তস্যামেব জনিতা। রেত মানে যে শুক্র, সেই রেত মূল্য। এখানে বিচার করা দরকার যে নিজের পত্নীর গর্ভে স্বামী ছাড়া অন্য পুরুষের পুত্র বলেই একে প্রথমত ক্ষেত্রজ পুত্র, এবং ধরা যাক অর্থমূল্য দিয়ে আনা হচ্ছে, সে ক্ষেত্রজ পুত্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে কখনো কখনো অর্থমূল্য দেয়া হতো। মহাভারতে এই যে পুত্র হয়েছিল ধৃতরাষ্ট্র পাণ্ডুকে, কিন্তু বিচিত্র বীর্যের ক্ষেত্রজ পুত্রই বলেছে। মানে পরিকৃত পুত্র আসলে ক্ষেত্রজ পুত্রেরই একটা ধরন। হয়তো পরিকৃত পুত্র আর ক্ষেত্রজ পুত্র একই, এরকমটা হয়তো আমরা ভাবতে পারি। কাজে এই নিয়ে আর কোনো কথা না বলে আমি চলে যাচ্ছি আর এক রকম পুত্রের কথায়। তার নাম পৌনর্ভব। পৌনর্ভব পুত্র, সেই ব্যাপারটা কিরকম বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রাচীন শাস্ত্রকারেরা আমাদের তুলনায় অনেক বেশি মুক্তমনা ছিলেন। মুক্তমনা, অথবা তাদের দেখবার দৃষ্টিটা অন্যরকম ছিল। জীবন সম্পর্কে বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক ইত্যাদি সম্পর্কে, বংশ সম্পর্কে তাদের দেখবার চোখটা অন্যরকম ছিল। সেই অন্যরকম চোখ আমাদের পক্ষে অস্বস্তিকর হতে পারে, কিন্তু শোনা যাক, ফিরে আসছি গানের পর। পুনর্ভব পুত্র সেটা কি? সেটা হচ্ছে অন্য পুরুষের বিবাহিতা পত্নীকে কোনো পুরুষ যদি দ্বিতীয়বার বিবাহ করে এবং তার সঙ্গে মিলিত হওয়ার পর পুত্র উৎপাদন করে, তবে সেই পুত্রকে পৌনর্ভব পুত্র বলা হয়। এইটা আজকের দিনে হতে পারে, কোনো সমস্যা নেই। কারণ আজকের দিনে যদি হয় এরকম যে কোনো একটি মেয়ে, তার সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, আইনসঙ্গত বিচ্ছেদ হয়ে গেল, তারপরে সে আরেকজনকে বিয়ে করলো এবং সেই বিয়ের পরে আবার তার একটি সন্তান হলো, সেই সন্তানের নাম, সেই সন্তানকে আমরা পৌনর্ভব পুত্র বলবো। মানে শাস্ত্রমতে তাকে আমরা পৌনর্ভব পুত্র বলবো। আজকের দিনে হয়তো সেই পুত্রকে অন্য কোনো নামে অভিহিত করবার কথা আমরা মনে রাখবো না, সে অমুকের ছেলে, ঠিকই আছে, কিন্তু তাকে পৌনর্ভব পুত্র বলে। এবং এই পৌনর্ভব পুত্রকে একরকম করে ক্ষেত্রজ পুত্রই বলা উচিত বলে মহাভারতের টিকাকার নীলকণ্ঠ মনে করেছেন। অর্থাৎ পুরনো সময়, বিশেষ করে মনুসংহিতায়, মনুসংহিতা একটু রক্ষণশীল, তো একটু কেন, বেশ রক্ষণশীল, বেশ অনেকটাই রক্ষণশীল। যারা রক্ষণশীল মানুষ তারা এই মনুসংহিতার দোহাই পেড়ে অনেকগুলো কথা বলেন আর কি, যে কথাগুলো আধুনিক কালে মেনে চলবার কোনো যুক্তি নেই। তো এই পৌনর্ভব পুত্র সম্পর্কে বলতে গিয়েও ওই খানিকটা সংরক্ষণশীল ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ একজন মহিলা যাকে বিয়ে করেছেন তিনি আর দ্বিতীয়বার বিয়ে করতে পারেন, এইটা মনু মেনে নিতে পারেন না। তার মধ্যে স্বামী যাকে পরিত্যাগ করেছে সেই নারী, অথবা
যার স্বামী মারা গেছে সেই বিধবা যদি আবার অন্য পুরুষের স্ত্রী হয়ে পুত্র উৎপাদন করে, তবে সেই পুত্র হবে পৌনর্ভব পুত্র, অর্থাৎ সেই পুত্রকে স্বাভাবিক পুত্র বলে মনে করা হবে না। মহাভারতে এই পৌনর্ভব পুত্রের একটা উদাহরণ আমি বলি। উলুপির গর্ভে অর্জুনের পুত্র বলে পরিচিত ইরাবান। ইরাবানের কথা আজকে থাক, পরের দিন বলবো। আজকে সময় হয়ে গেছে, পুরাণ চিরন্তন শেষ করতে হবে, শুরু করতে হবে কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ পড়ে শোনাই আপনাদের যতটা হয়েছিল তারপর থেকে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। মুক্ত হও, অপর কাহারও নিকট কিছু আশা করিও না। আমি নিশ্চিতভাবে বলিতে পারি, তোমরা যদি তোমাদের জীবনের অতীত ঘটনা স্মরণ করো, তবে দেখিবে তোমরা সর্বদাই অন্যের নিকট সাহায্য পাইবার বৃথা চেষ্টা করিয়াছ, কখনো সাহায্য পাও নাই। যেটুকু সাহায্য পাইয়াছ সব নিজের ভিতর হইতে। যে কাজে তুমি নিজে চেষ্টা করিয়াছ তাহারই ফল পাইয়াছ। তথাপি কি আশ্চর্য, তুমি সর্বদাই অন্যের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছ। ধনীদের বৈঠকখানায় খানিকক্ষণ বসিয়া যদি লক্ষ্য করো, তাহা হইলে বেশ তামাশা দেখিতে পাইবে। দেখিবে উহা সর্বদাই পূর্ণ, কিন্তু এখন উহাতে যে দল রহিয়াছে সে দলকে আর দ্বিতীয়বার দেখিবে না। সর্বদাই তাহারা আশা করিতেছে ধনী ব্যক্তির নিকট হইতে কিছু আদায় করিবে, কিন্তু কখনোই কিছু করিতে পারিতেছে না। আমাদের জীবনও সেই রূপ, কেবল আশা করিয়াই চলিয়াছি, ইহার শেষ নাই। বেদান্ত বলেন এই আশা ত্যাগ করো। কেন আশা করিতে যাইবে? সবই তোমার রহিয়াছে। তুমি আত্মা, তুমি সম্রাট স্বরূপ, তুমি আবার কিসের আশা করিতেছ? যদি রাজা পাগল হইয়া নিজ দেশে রাজা কোথায় রাজা কোথায় বলিয়া খুঁজিয়া বেড়ান, তিনি কখনোই রাজার সন্ধান পাইবেন না, কারণ তিনি নিজেই যে রাজা। তিনি তাহার রাজ্যের প্রত্যেক গ্রাম, প্রত্যেক নগর, এমনকি প্রত্যেক গৃহ পর্যন্ত তন্ন তন্ন করিয়া দেখিতে পারেন, বিলাপ করিয়া ক্রন্দন করিতে পারেন, তথাপি রাজার সন্ধান পাইবেন না, কারণ তিনি নিজেই যে রাজা। আমরাই ঈশ্বর এরূপ জানা এবং ঈশ্বর অন্বেষণ রূপে অনর্থক চেষ্টা ত্যাগ করাই বরং শ্রেয়। বেদান্ত বলেন এই রূপে নিজদিগকে রাজা বলিয়া জানিতে পারিলেই আমরা সুখী ও সন্তুষ্ট হইতে পারি। নির্বোধের মতো এসব অন্বেষণ ছাড়িয়া দিয়া শিশুর মতো জগতে খেলা করিতে থাকো। এই রূপ অবস্থা লাভ করিতে পারিলে আমাদের দৃষ্টি পরিবর্তিত হইয়া যায়। অনন্ত কারাস্বরূপ না হইয়া এ জগৎ ক্রীড়াঙ্গনে পরিণত হয়। প্রতিযোগিতার ক্ষেত্র না হইয়া ইহা ভ্রমর গুঞ্জন পূর্ণ বসন্তকালের রূপ ধারণ করে। পূর্বে যে জগৎ নরককুণ্ড বলিয়া মনে করে হইতেছিল, তাহাই যেন স্বর্গে পরিণত হয়। বদ্ধের দৃষ্টিতে জগৎ এক মহা যন্ত্রণার স্থান, কিন্তু মুক্ত ব্যক্তির দৃষ্টিতে ইহাই স্বর্গ, স্বর্গ অন্যত্র নাই। এক প্রাণী সর্বত্র বিরাজিত। পূর্বজন্মাদি যাহা কিছু সব এখানেই হইয়া থাকে। দেবতা প্রভৃতি সবই এখানে, তাহারা মানুষেরই প্রতিরূপ। দেবতারা মানুষকে তাহাদের আদর্শে নির্মাণ করেন নাই, কিন্তু মানুষই দেবতা সৃষ্টি করিয়াছে। এখানে ইন্দ্র আছেন, তাহার চতুর্দিকে বিশ্বের দেবতারা উপবিষ্ট রহিয়াছেন। তোমরাই তোমাদের নিজেদেরই এক অংশকে বাহিরে প্রক্ষেপ করিতেছ। তোমরাই কিন্তু মূল আসল জিনিস, তোমরাই প্রকৃত উপাস্য দেবতা। ইহাই বেদান্তের মত, এবং এই জন্যই ইহা যথার্থ কাজে লাগাইবার যোগ্য। অবশ্য আমরা যখন মুক্ত হইব, তখন উন্মত্ত হইয়া সমাজ ত্যাগ করিয়া অরণ্যে বা গুহায় মরিতে যাইব না। তুমি যেখানে ছিলে সেইখানেই থাকিবে, তবে পার্থক্য হইবে এইটুকু যে তুমি সমুদয় জগতের রহস্য অবগত হইবে। পূর্ব দৃশ্য সবই আসিবে, কিন্তু ইহাদের অর্থ তখন অন্যরূপ বুঝিবে। তোমরা এখনো জগতের স্বরূপ জানো না। মুক্ত হইলেই কেবল উহার স্বরূপ বুঝা যায়। সুতরাং আমরা দেখিতেছি বিধি, দৈব বা অদৃষ্ট আমাদের প্রকৃতির অতি ক্ষুদ্র অংশ লইয়াই ব্যাপৃত।
এটি কেবল আমাদের প্রকৃতির এক দিক, অপরদিকে মুক্তি সর্বদা বিরাজিত, আর আমরা শিকারী কর্তৃক অনুসৃত শশকের ন্যায় মাটিতে নিজেদের মুখ লুকাইয়া নিজ দিগকে অশুভ হইতে রক্ষা করিবার চেষ্টা করিতেছি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গানের পর কথামৃত। এর আগের দিন বলছিলাম আপনাদের যে ঠাকুর নাটক দেখতে গেছেন স্টার থিয়েটারে। গিরিশচন্দ্র সেই নাটক লিখেছেন, অভিনয় করছেন বৃষকেতু। তো সেই বৃষকেতু দেখে ঠাকুরের যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার ভক্তদের ক্রিয়া প্রতিক্রিয়া, বোঝা যায় যে এই নাটকের মধ্যে ঠাকুর একেবারে ডুবে গেছেন এবং নাটক কোথাও একটা উদ্দীপক হয়ে উঠছে। বস্তুত আমরা যখন কোনো একটা শিল্পের কাছে যাই, সেটা নাটক হতে পারে, সেটা চলচ্চিত্র হতে পারে, সেটা বইপত্র হতে পারে, সেটা ছবি হতে পারে, গান হতে পারে, যা কিছু হতে পারে, আসলে সেটা কিন্তু আমার ভেতরে একটা উদ্দীপনা তৈরি করে। তার যদি কোনো গল্প থাকে, কোনো দৃশ্য থাকে, কোনো আওয়াজ থাকে, যা কিছু হোক না কেন, সেইটা আমার ভেতরে একটা উদ্দীপনা তৈরি করে। ঠাকুর কিন্তু এমনি সাধারণ সাংসারিক বিষয় নিয়ে মজা করা এইসব নিয়ে যে নাটক, সেই নাটক দেখতে পছন্দ করতেন না। গিরিশচন্দ্র নিয়ে গিয়েছিলেন তাকে, তিনি বলছেন না 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 না, এসব না, এসব না, এইসব খুব অপছন্দ তার। কিন্তু তিনি এই যে সমস্ত নাটকগুলো, গিরিশচন্দ্রের পৌরাণিক নাটক, গিরিশচন্দ্র প্রচুর পৌরাণিক নাটক লিখেছেন এবং সেই পৌরাণিক নাটকগুলো, ভক্তিভাবের নাটকগুলো লেখার পেছনে ঠাকুরের একটা বড় ভূমিকা আছে তার মনের ভেতরে। তো সেই গিরিশচন্দ্রর নাটক বৃষকেতু দেখতে গেছেন, গিয়ে ওই ভেতরে গিয়ে ঢুকেছেন। তখনকার দিনে থিয়েটারে তো একটা দৃশ্য হয়ে যাওয়ার পর বেশ খানিক্ষণ পরে আর একটা দৃশ্য হবে, তার মধ্যে ঠাকুর যেখানে বিশ্রাম গৃহ বলা হচ্ছে, সাজঘরে গেছেন, গিয়ে বসেছেন। তখনও কনসার্টের শব্দ শোনা যাচ্ছে। তো কনসার্টের শব্দ শুনে ঠাকুরের খুব ভাল লাগছে, এই বাজনা শুনে আমার আনন্দ হচ্ছে। সেখানে মানে দক্ষিণেশ্বরে সানাই বাজতো, আমি ভাবাবিষ্ট হয়ে যেতাম। একজন সাধু আমার অবস্থা দেখে বলতো, এসব ব্রহ্মজ্ঞানের লক্ষণ। তাহলে বাজনা ঠাকুরকে আনন্দ দিচ্ছে এবং সানাই শুনে কখনো কখনো তিনি ভাবাবিষ্ট হয়ে পড়ছেন। কেন? সানাইয়ের সঙ্গে বা কনসার্টের সঙ্গে ঈশ্বরের কি সম্পর্ক? একটা কথা মনে করে দেখুন, আমার নিজের যেটা মনে হয়, আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই দেবেন, যে যখনই আপনি কোনো একটা শিল্পের কাছে যাচ্ছেন, আমাদের যে কাব্যতত্ত্ব যাকে বলে, অর্থাৎ সাহিত্য তত্ত্ব, সেখানে বলা হচ্ছে যে বাস্তবকে অবলম্বন করেই শিল্প তৈরি হচ্ছে। কাব্যের কথা বলা হচ্ছে, মুখ্যত সাহিত্যের কথা, কিন্তু সেটা একটা অলৌকিকতা প্রাপ্ত হচ্ছে। আর আপনি যখন কোনো একটা বাজনা শুনছেন, তখন সেই বাজনাটা তো পুরোটাই আমাদের যে জাগতিক পৃথিবী তার বাইরে। সেটা আমাদের জাগতিক পৃথিবীর আওয়াজ থেকে একটু ধার নিচ্ছে বটে, কিন্তু সে যেখানে পৌঁছে দিতে চাইছে সেই জায়গাটা কিন্তু আমার আপনার টাকা পয়সা, অমুক তমুক, তুমি কেমন আছো, আমি ভালো আছি, এই যে জগৎটা, এই জগতের মতন নয়, সেই জগতের থেকে অনেক দূরে, অনেক বাইরে। এইটা ঠাকুরের ভেতরে একটা উদ্দীপনা তৈরি করছে। এইটা ঠাকুরের ভেতরে একটা অন্য কিছু, জাগতিক জীবনের থেকে আলাদা কিছু জাগিয়ে তুলছে। এসব সেই সাধু বলেছিলেন, এসব হচ্ছে ব্রহ্মজ্ঞানের লক্ষণ। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, কথামৃত থেকে পাঠ। গান শেষ করে কথা শুরু করছি। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মানসিক চাপ জয় করার উপায়। নানান উদাহরণ দিচ্ছেন স্বামী গোকুলানন্দজি, তার এই যে পরিচ্ছেদটি, মানসিক অবস্থা সম্পর্কে বিশ্বের মতামত, সেইখানে পড়ে শোনাই। এক সত্যিকারের উদাহরণ দিই। বম্বের এক ভদ্রলোকের প্রথমবারের বিবাহটা ব্যর্থ হয়েছিল। তিনি আমার কাছে উপদেশের জন্য এসেছিলেন। এরপর যখন তিনি দ্বিতীয়বার বিবাহ করলেন, তার একটি পুত্র সন্তান হলো। এখন যখনই তিনি দিল্লি আসেন, আগে মন্দিরে প্রণাম করে এসে আমার সঙ্গে দেখা করে যান। স্পষ্টতই তার দ্বিতীয় বিবাহটা সফল।
নেতিবাচক চিন্তার পাঁকে ডুবে না গিয়ে ভদ্রলোক যুক্তিনিষ্ঠতার দ্বারা তার সমস্যাকে অতিক্রম করে গেলেন। বিখ্যাত লেখক আর্ন বেক হতাশাগ্রস্ত নৈরাশ্যে ডোবা মানুষদের যুক্তিটা বোঝার চেষ্টা করছিলেন। এদের মধ্যে বেশ কিছু মানুষকে তিনি দেখেছেন যারা নানা ভ্রান্ত ধারণার অধিকারী। এই ভ্রান্ত ধারণার বিভিন্ন ধরনগুলির কথা নিচে বলছি। অতি সাধারণীকরণ। উদাহরণস্বরূপ, যখন আমরা ভাবছি যে প্রথম বিবাহটা যখন ব্যর্থ হয়েছে দ্বিতীয়টিও তাই হবে, এটা ভাবা ভুল। বিবাহ বিচ্ছেদের সমস্ত ঘটনাই অযৌক্তিকতার ফসল। 2, অতিরিক্ত ব্যক্তিগত করে ফেলার ঘটনা। হয়তো কোনো ঘটনা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে, আমরা ভেবে নিচ্ছি এ যেন আমাদেরই ব্যক্তিগত ঘটনা। কখনো কোনো ঘটনা হয়তো প্রার্থিত ফল দিতে পারল না, আমরা ওই আংশিক প্রমাণটিকেই চাপাচ্ছি বিচারের নিক্তিতে, ফলে বিচার অবিচার হয়ে দাঁড়াচ্ছে। আমাদের উচিত সমগ্র বিষয়টির মোটামুটি পর্যবেক্ষণমূলক ধারণা গড়ে তোলা, যাতে সমগ্র ব্যাপারটি সঠিকভাবে বর্ণিত হতে পারে। জটিল কোনো বিষয়কে অকারণে খুব বড় করা বা ক্ষুদ্র করে ফেলা অযৌক্তিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। আশাহীনতাকে জয় করতে সহায়ক একটি প্রক্রিয়ার কথা বলতে গিয়ে আরেকজন গুরুত্বপূর্ণ লেখক মিলার ব্যবহার করছেন বিশেষ একটি পদ, বাস্তবের অতন্দ্র তত্ত্বাবধান। এর অর্থ আমাদের বিশ্লেষণ আর যুক্তিময়তাকে বাস্তবের ভিত্তির ওপর দাঁড় করিয়ে রাখা। যে বিষয়ের আদৌ অস্তিত্ব নেই তা আমাদের কল্পনা করাও উচিত নয়। একটি ক্ষেত্রে যা ঘটছে তা যে একই রকম ভাবে আরেকটি ক্ষেত্রেও ঘটতে পারে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এটা প্রায়শই লক্ষ্য করা যায় যে অসহায় আশাহীন শ্রেণীর ব্যক্তিরা এক দূরবর্তী অবাস্তব লক্ষ্য স্থির করে বসে থাকেন। যদি এমন একটা লক্ষ্যেও তারা পৌঁছতে পারেন, তাদের মনোবল বহুগুণে বেড়ে যায়, হতাশার বোধটাও যায় সরে। কিন্তু সমস্যা লক্ষ্যগুলোই যে দূরবর্তী আর অবাস্তব ধরনের। সুতরাং এমন লক্ষ্যই স্থির করতে হবে যা অর্জনের যোগ্য, যা অসম্ভব নয়। উদাহরণস্বরূপ ধরুন, বেলা করে ঘুম থেকে উঠতে অভ্যস্ত এক ব্যক্তি প্রতিজ্ঞা করলেন ভোরে উঠবেনই উঠবেন। তার হয়তো সাধারণত সকাল 7টায় ঘুম ভাঙে। তার বাস্তব ভিত্তিক লক্ষ্য হওয়া উচিত এবার থেকে 6:30টায় ঘুম থেকে ওঠা, তারপর ক্রমে ক্রমে 6টা, তারপর 5:30। কিন্তু ভদ্রলোক যদি প্রথমেই ভাবেন তিনি 5টায় উঠবেন, তিনি ভুল করবেন, কারণ লক্ষ্যটা অবাস্তব হয়ে দাঁড়ালো এবং এই লক্ষ্যটা হঠাৎ করে পূরণ করা সম্ভব নয় বলে ভদ্রলোকের মধ্যে একটা আশাহীনতার সঞ্চার হবে যে তিনি তার প্রতিজ্ঞা পূরণে লক্ষ্যের বাস্তব রূপায়ণে অক্ষম। সাফল্যই পরবর্তী সাফল্যকে ডেকে আনে। এবং এটা স্বামী গোকুলানন্দজি বলেননি, কিন্তু বলছেন খুব ছোট্ট ছোট্ট পায়ে এগোতে হয়। মারিত গন্ডা, লুটিত ভান্ডার, এইটা জীবনে চলার পথে ঠিক পথ নয়। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। এরপর চিঠি। ফিরে আসছি গানের পর। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে লিখেছেন চিঠি। শ্রাবণী ভট্টাচার্যের চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাই আপনাদের। সম্প্রতি কিছুদিন আগেই 22শে মে জন্মদিন ছিল রাজা রামমোহন রায়ের। খুবই সামান্যভাবে অনুষ্ঠিত হলো তার জন্মদিন। তারই নামাঙ্কিত লাইব্রেরিতে সকালে তার একটি নতুন মূর্তি স্থাপন হলো, আর বিকেলে কিছু আলোচনা হলো তাকে নিয়ে। তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল রামমোহন হলে। এই হলো ভারত পথিক নবজাগরণের কাণ্ডারি রাজা রামমোহন রায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। যিনি শত শত মেয়েদের জ্বলন্ত চিতা থেকে পরিত্রাণ করবার জন্য সোজা রানীর দরবারে গিয়ে আর দেশে ফিরতে পারলেন না, তিনি রাজা রামমোহন রায়। তার এত বড় আত্মবলিদান ভাবা যায় না। রাজা রামমোহনের আত্মীয় সভা বা ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল যেই বাড়িতে, সেই বাড়িটি এখনো আছে চিতপুরে। বাড়িটির তলায় অনেক দখলদার, সরকারের তরফে অধিগ্রহণ করা হয়নি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদান আমাদের জীবনে অপরিসীম।
শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা ছাড়া আমাদের তাদের প্রতি কিছুই করবার ক্ষমতা নেই। বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু দেশের জন্য কি অপরিসীম লড়াই করেছেন। মাস্টারদা সূর্য সেন কি কষ্ট পেয়ে ফাঁসিতে চড়েছেন। ক্ষুদিরাম বসুও ছোট ছেলে হয়ে হাসতে হাসতে ফাঁসিতে ঝুলেছেন। যারাই প্রকৃত দেশপ্রেমিক ছিলেন তারা কোনোদিন সুখ আরাম নিয়ে জীবনযাপন করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় নিজের নিজের সাধ্যমতো কর্ম করে রেখে গেছেন। রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা তারা তাদের ভালোবাসা দিয়ে নিজেদের কর্মময় জীবনে কর্মবীর বা বীরাঙ্গনা। এদের ঋণ তো শোধ করা যাবে না, তবে সম্ভব হলে তাদের জন্মদিন মৃত্যুদিনে ঠিকমতো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা তো উচিত। সকলের নামেই ছোট পরিসরে করা যায় না। আমি আগের চিঠিতে আপনার দরবারে পেশ করেছিলাম এদের সম্বন্ধে ধারাবাহিকভাবে শরণাগত অনুষ্ঠানে জীবনী সম্বন্ধে আমাদের জানান। একটু একটু করে খুব ভালো লাগবে। আর একজন অতি সাধারণ কর্মবীর ছিলেন আমার বাবা। তার কর্মময় জীবনের কথা অন্য কোনো সময় জানাবো। সকলের শুভেচ্ছা কামনায় শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। আপনার এই যে প্রস্তাবটা ছিল সেই প্রস্তাব মাথায় রেখেই বস্তুত শনিবারে মহাপুরুষের কথা নিয়ে কথা বলা হয়। তার মধ্যে নানান মহাপুরুষের কথা বলা হয়, বড় করেই বলা হয়, বেশ অনেক দিন ধরে বলা হয়। কিন্তু সেটা খানিকটা এই কথা ভেবে যে যারা সত্যিকারের মহাপুরুষ তাদের জীবন কথা আমাদের জানা উচিত। যেমন এখন কনফুসিয়াসকে নিয়ে কথা বলছি। অনেক ধন্যবাদ শ্রাবণীকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে তাহলে এখন বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি সৌমিত্র বসু। তো এই যে দোতলায় উঠলেন তো সিঁড়িটা, উঠে একটা চত্বর, সেই চত্বরের পর আবার উল্টো দিকে একটা সিঁড়ি আছে, সেইটা দিয়ে আপনি আবার নেমে আসতে পারেন আবার ওই জায়গায়। এই যে আপনি উপরে গেলেন, নামতেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডান দিকে অনেকগুলো বৌদ্ধ স্তূপ রয়েছে। অনেকগুলো বৌদ্ধ স্তূপ, মানে প্রায় ধরুন সব মিলিয়ে 20-25টার মতন হবে। হ্যাঁ, একরকম দেখতে, পর 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 সাদা রঙের বৌদ্ধ স্তূপ, খুব বড় নয় কিন্তু, এবং খুব যে তার মধ্যে নানান রকমের সব কারুকার্য আছে এরকমটাও ভাববার কোনো কারণ নেই, কিন্তু ধপধপে সাদা। আর তাদের প্রত্যেকের মাথায় সোনালী রঙের চূড়া। মানে কিরকম বলুন তো, আপনারা তো দ্বাদশ শিবের মন্দির দেখেছেন, হ্যাঁ, ওই বর্ধমানে দেখেছেন, আরো আরো কোথাও কোথাও আছে দ্বাদশ শিবের মন্দির। পর 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 একই রকমের মন্দির পর পর চলে গেছে, এরকম হয় না? ছোট্ট ছোট্ট শিব মন্দির পর পর চলে গেছে, 12টা শিব মন্দির, দ্বাদশ শিবের মন্দির। তো ওই রকম পরপর ধরুন সার বেঁধে অনেকগুলো বৌদ্ধ স্তূপ চলে গেছে, ওই সোনালী চূড়া। এবং চূড়াটা কি বলবো, চূড়াটা খুব একেবারে সরু, পাকিয়ে 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 ওপরের দিকে চলে গেছে, গোল গোল পাকিয়ে পাকিয়ে। আর একদম মাথায় একটা 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 চক্র, অনেক সময় মেডেলের উপর থাকে না, সেই রকম চক্র আর কি। মানে ব্যাপারটা বোঝানোর জন্য এরকম করে বললাম। তো এই ব্যাপারটাকে লঘু করবার কোনো ইচ্ছে আমার নেই, আপনারা আশা করি সে ব্যাপারে আমাকে বিশ্বাস করবেন। একটা চক্রের মতন রয়েছে ওপরে। এই যে পাহাড়, সবুজ বন, তার মধ্যে এই সাদা রঙের ঝকঝকে মন্দির, আরে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন সাদা রং। কিন্তু আপনি যদি চারপাশের একেবারে উঁচু জায়গায়, খোলা জায়গায় নিজের চোখটা ঘোরান, তাহলে দেখতে পাবেন অন্য নানান দিকে এরকম সব সাদা সাদা স্তূপ থেকে গেছে। তো যাই হোক, মনে আছে তো আমরা এখন আছি দোতলায়। আর এই যে মঠ, মানে মনস্টারি, এটা কিন্তু 3 তলা।
3 তলাতে উঠে পড়ুন। চলুন, ওই যে সিঁড়ি, দুপাশে রেলিং আছে, লাল সিঁড়ি, সেই লাল সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা লাল রঙের ঘর, তার মাথার উপরে এবারে সুন্দর একটা ওই চিলে কোঠার ঘর, সেখানে যে জানলা আছে সেই জানলার রং হলুদ, আর সেই হলুদ জানলার চারপাশে কালো রঙের বর্ডার। মানে বুঝতেই পারছেন, লাল কালো হলুদ এই 3টে রং একসঙ্গে মিশে গেছে। দেখতে কিরকম পুতুলের ঘর লাগে, কিন্তু এখানেই শেষ করি আজকের বাইরে দূরে, এখানেই শেষ করি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব তো, মনে আছে? বলি কবিতা, কথা কাব্যের একেবারে সূচনা কবিতা। কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে রও, কথা কও, কথা কও। যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে, কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে। সেথা এসে তার স্রোত নাহি আর, কলকল ভাস নীরব তাহার। তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি তারে কোথা লও। হে অতীত, তুমি হৃদয়ে আমার, কথা কও, কথা কও। কথা কও, কথা কও, স্তব্ধ অতীত হে গোপনচারী, অচেতন তুমি নও, কথা কেন নাহি কও। তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে, কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে। হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও। হে অতীত, তুমি গোপনে হৃদয়ে কথা কও, কথা কও। কথা কও, কথা কও, কোন কথা কভু হারাওনি তুমি, সব তুমি তুলে লও। কথা কও, কথা কও। তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখিছ মজ্জায় মিশাইয়া। যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও। ভাষা দাও তারে হে মুনি অতীত, কথা কও, কথা কও। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলে শুভ হোক, মঙ্গল হোক, ভালো হোক, কল্যাণ হোক, এই পৃথিবীটা শান্ত হোক, পৃথিবীটা শান্ত হোক, শান্ত হোক। আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবন শান্ত হোক, সুস্থির হোক। আজকে বিপ্লবী নায়ক দীনেশচন্দ্র মজুমদারের ফাঁসির দিন। 9ই জুন 1934 খ্রিস্টাব্দে তার ফাঁসি হয়। এই একজন, কি বলবো, অগ্নিযুগের অগ্নির সন্তান বলা যেতে পারে। বসিরহাটে জন্ম, তারপরে বড় হয়ে লাঠি খেলা, ছুরি খেলা, নানান ধরনের এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত। বিপ্লবী দলে যোগ দিলেন, টেকার্ডকে হত্যা করবার চেষ্টা করেছিলেন, পারেননি, ধরা পড়লেন, যাবজ্জীবন জেল হলো। মেদিনীপুরে জেল থেকে পালালেন, পালিয়ে তারপরে স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ওয়াটসন, তাকে হত্যা করবার চেষ্টা করলেন
শেষ পর্যন্ত পুলিশ কমিশনার, চন্দননগরের পুলিশ কমিশনার কুইন, তাকে হত্যা করলেন, তার ফলে গ্রেপ্তার হলেন এবং শেষ পর্যন্ত তার ফাঁসি হলো। খুব সংক্ষেপে এই দীনেশচন্দ্র মজুমদারের কাহিনীর রেখালেখ্যই বলতে পারেন। এবং এর ভেতর দিয়ে বোঝা যায় যে ভেতরটা টকবক টকবক করে ফুটছে, যে যারা আমাদের দেশটাকে দখল করে রেখেছে তাদের যে করে হোক সরাতে হবে, এইরকম একটা মনোভাব। এইসব পুণ্যবান মানুষের সন্তান আমরা, এটা ভাবতে খুব গর্ব হয়, খুব লজ্জাও হয়, তাই না? যাই হোক, এবার বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজি 9ই জুন 2025, আজ সোমবার, ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:18। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 9টার সময় বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। দিনের বেলা 3:39 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের জন্য চিঠির বিষয় তো আপনারা জানেন, গঙ্গা। গঙ্গা নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, পুরাণের কথা নয়, গঙ্গা সংক্রান্ত যা কিছু তাই নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মঙ্গলবার সন্ধে 6টার ভেতরে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তো এইবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তনে পুত্র নিয়ে কথা বলছিলাম। পুত্র, অনেক রকম পুত্রের কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে। তার মধ্যে যে স্বয়ংজাত যে পুত্র, তার বাইরে আর এক পুত্রের কথা বলা হয়েছে, তার নাম প্রণীত পুত্র। সেই প্রণীত পুত্রের কথা বলেছি। আরো নানান ধরনের পুত্র শাস্ত্র স্বীকৃত, কিন্তু সেই পুত্রদের কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 2য় পর্ব শুনছেন আপনারা। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায় থেকে। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন খুব ঠান্ডার জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এই যে কলকাতায় প্রচন্ড গরম পড়েছে, না বজ্রবিদ্যুৎ এবং ঝঞ্ঝা সহ বৃষ্টি টিষ্টি হচ্ছে, কিন্তু গরমটাও থাকছে। এইরকম একটা অবস্থা থেকে আমরা চলে গেছি উত্তরে, কালিম্পং। হ্যাঁ, তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন, পুত্রের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুত্রের কথা, পুরাণ চিরন্তনে পুত্রের কথা নিয়ে ফিরে এলাম। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। হোক জীবনের সুর বদল। তো এই যে প্রণীত পুত্র, তার কথা বলা হলো, আর এক পুত্রের কথা বলা হচ্ছে, পরিকৃত পুত্র। মানে কোন পুরুষ যখন অর্থধনের প্রলোভন দেখিয়ে আপন বিবাহিতা পত্নীর গর্ভে সেই পুরুষের মাধ্যমে পুত্র লাভ করে, সেই পুত্রের সংজ্ঞা হলো পরিকৃত পুত্র। মানে বাংলা কথায়, আমি তোমাকে টাকা পয়সা দিচ্ছি, তুমি আমার স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন